নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের বাংলা বিষয়ের আয়োজিত আজকের শিক্ষণে অংশগ্রহণের জন্য। আমরা আজকের শিক্ষণে তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের শেষ শিক্ষণ তথা 3.3.3 এবং 3.3.4 এই দুটি অংশের কাজ করব। আমরা এর আগে আত্মস্মৃতি, আবু জাফর শামসুদ্দিন রচিত আত্মস্মৃতি নামক একটি লেখা পড়েছি। সেই পড়া শেষে এখন আমাদের সর্বশেষ যে কাজটি হবে সেই কাজটির জন্যই এই শিক্ষণটি প্রস্তুত করেছি। খেয়াল করো, আমরা এর আগের বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে এসেছি। আজকে আমরা 3.3.3 এখানে রয়েছে লেখা নিয়ে মতামত। এখানে প্রথমে কাজটি করব। এখানে নির্দেশনায় বলা হয়েছে আত্মস্মৃতি রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো। এখানে একটি নমুনা দেওয়া হয়েছে। ঠিক এইভাবে আমাদের পরবর্তী ধাপগুলো এগিয়ে যেতে হবে। প্রথম নমুনাটিতে বলা হয়েছে 1919 সালে 12 ঘন্টা ব্যাপী ভয়াবহ ঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। এটি তোমাদের আত্মস্মৃতি নামক লেখার মধ্যেই রয়েছে। এই তথ্যটিতে তোমার মতামত, অর্থাৎ এখানে কলামে রয়েছে আমার মতামত ও জিজ্ঞাসা। তোমার মতামতটি এই কলামে লিখে দিতে হবে। এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে বা নমুনা হিসেবে দেওয়া হয়েছে, অনলাইনে খোঁজ করে দেখেছি এই তথ্যটি ঠিক আছে। এখন আমরা বাকি আরো 2টি তথ্য এভাবে উপস্থাপন করব এবং আমার মতামত ও জিজ্ঞাসা অংশে পূরণ করব। এক্ষেত্রে আমরা 2-এর অধিক উদাহরণ আমরা দিয়ে রেখেছি যাতে করে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে তথ্যটি উপস্থাপন করতে পারি। এখানে খেয়াল করো, আত্মস্মৃতি রচনায় যা আছে আমার মতামত ও জিজ্ঞাসা, বইতে যেভাবে কলাম লেখা আছে ঠিক সেভাবেই এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এই তথ্যটি তুলে ধরতে পারি। 1857 সালের ফৌজি বিদ্রোহে ঢাকার দেশি সিপাহীরাও যোগ দিয়েছিল। এক্ষেত্রে আমার মতামত অংশে লিখব, অনলাইনে খোঁজ করে দেখেছি এই তথ্যটি ঠিক আছে। মূলত এখানে যে বিষয়টি আমাদের উপস্থাপন করতে হবে, অনলাইনে তথ্য খোঁজ করে সেটি যাচাই করাটাই উত্তম বলে মনে করি। সেজন্য প্রত্যেকটি ক্ষেত্রেই একই রকম উত্তর লিখে দিতে পারি। যেমন রয়েছে 1919 থেকে 1921 সালের কংগ্রেস খেলাফত আন্দোলনের সময়ে আমাদের বলতে লেখকের, যেহেতু লেখক নিজে তার অভিজ্ঞতা থেকে এই রচনাটি লিখেছেন। গ্রামের উত্তর দিকের এক বড় চত্বরে এক বিশাল জনসভা হয়। এই বিষয়টি সম্পর্কে আমার মতামত হলো, অনলাইনে খোঁজ করে দেখেছি এই তথ্যটি ঠিক আছে। এরপরে রয়েছে 1859-60 সালের দিকে মাওলানা কেরামত আলী জৌনপুরী বেশ কিছুকাল আমাদের বাড়িটিকে আস্তানা করেন। এখানেও আমাদের বলতে লেখকের গ্রামের কথা বলা হয়েছে এবং লেখকের বাড়ির কথাও বলা হয়েছে। আমরা একইভাবে মতামত অংশে লিখতে পারি, অনলাইনে খোঁজ করে দেখেছি এই তথ্যটি ঠিক আছে। এরপরে খেয়াল করো, 1857 খ্রিস্টাব্দে পিতামহ ঢাকায় বিদ্যার চর্চায় লিপ্ত ছিলেন। কার পিতামহ? লেখকের পিতামহ। এই বিষয়টিও আমরা অনলাইনে খোঁজ করে দেখেছি, তথ্যটি সঠিক আছে। এখন বিষয় হচ্ছে এই লেখাগুলো আমরা কোথায় থেকে সংগ্রহ করেছি। এই লেখাগুলো তোমাদের আত্মস্মৃতি নামক যে রচনা রয়েছে সেই রচনার মধ্যেই রয়েছে। এর পরে আমাদের কাজটি হবে 3.3.4 এই অংশে, তথ্যমূলক রচনার ধরন। এখানে বলা হচ্ছে, আত্মস্মৃতি শিরোনামের লেখাটিকে কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। খেয়াল করো, এখানে তথ্যমূলক রচনার কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। তথ্য পরিবেশন করায় যে রচনার মূল লক্ষ্য তাকে তথ্যমূলক রচনা বলে। তথ্যমূলক রচনা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন লাইব্রেরি ভিত্তিক, পর্যবেক্ষণ ভিত্তিক, অভিজ্ঞতা ভিত্তিক। এখন আমাদের এই অংশটুকু দেখে নিতে হবে।
অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা কেমন। যেহেতু আমাদের এখানে বলা হয়েছে আত্মস্মৃতি শিরোনামের লেখাটিকে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা হয় কিনা বা বলা যায় কিনা, দেখি তার বৈশিষ্ট্যটা কি। নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয়। এ ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য নিজের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতার স্মৃতি, ডায়েরি, পারিবারিক সংগ্রহ ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা হয়। তার মানে এখানে আমরা খেয়াল করছি লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয়। এ ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য লাইব্রেরিতে সংরক্ষিত পত্র পত্রিকা, বই, দলিলপত্র, নথিপত্র, বিভিন্ন ধরনের প্রত্নবস্তু, পুঁথি, অডিও, ভিডিও ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা হয়, যা আমরা আগের শিখনে জেনে এসেছি। পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনার বৈশিষ্ট্য হলো এই সংগ্রহিত তথ্য উপাত্তের ভিত্তিতে পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয়। এ ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য সরেজমিনে গিয়ে বিভিন্ন ধরনের জরিপ, সাক্ষাৎকার, দলীয় আলোচনা ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। এখন আমরা এই যে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনার বৈশিষ্ট্যটি জেনেছি, সেই জানার আলোকে আমরা এখন এটাকে প্রমাণ করব বা আমরা মতামত দেব যে আত্মস্মৃতি শিরোনামের লেখাটি একটি অভিজ্ঞতা ভিত্তিক লেখা। এখানে খেয়াল করো, তথ্যমূলক রচনার ধরন, যে অংশটিকে পূরণ করতে হবে সে অংশটি এখানে তুলে ধরেছি। আমরা এইভাবে অংশটি পূরণ করব। আমরা জানি নিজের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে তথ্যমূলক রচনা লেখা হয় সেই লেখাকে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা হয়। তাছাড়া তথ্যমূলক রচনার মূল লক্ষ্য হল তথ্য পরিবেশন করা। আমরা আবু জাফর শামসুদ্দিন রচিত আত্মস্মৃতি নামক রচনাটি পড়ে জানতে পেরেছি যে লেখক তার নিজ জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে এই তথ্যমূলক রচনাটি লিখেছেন। লেখক এই রচনার মাধ্যমে তার বাল্যকালের স্মৃতিময় বিভিন্ন অভিজ্ঞতার তথ্য তুলে ধরেছেন, বিভিন্ন আন্দোলনের তথ্য তুলে ধরেছেন, প্রাকৃতিক পরিবেশের তথ্য তুলে ধরেছেন তথা তৎকালীন সামাজিক রাজনৈতিক তথ্য নিজ অভিজ্ঞতার ভিত্তিতে তুলে ধরেছেন। সবকিছু বিবেচনায় আমরা বলতে পারি যে আত্মস্মৃতি শিরোনামের লেখাটি একটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় বিষয়টি স্পষ্ট ধারণা পেয়েছ। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় বিষয়টি সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পেয়েছ। এবারে ছোট্ট একটি কথা না বললেই নয়, এর আগের শিক্ষণে একবার আমি বলেছি, এই যে তথ্যমূলক রচনা, এই কথাটিকে অনেকেই আমরা ভুলভাবে উচ্চারণ করি, বলি কি তথ্যমূলক। মূলত এই শব্দটি কখনোই আমরা তথ্যমূলক উচ্চারণ করব না, তথ্যমূলক, তথ্য এভাবে উচ্চারণ করব। আমার মনে হয় পরবর্তী শিখনে অংশগ্রহণ করে আমরা পরবর্তী শিখনের যে ধারাবাহিকতা রয়েছে তা ধীরে ধীরে গ্রহণ করতে সক্ষম হব। এই আশা ব্যক্ত করে আজকের শিখনটি এখানেই সমাপ্ত করছি, আর সেই সাথে সকলের কল্যাণ কামনা করছি।